স্বাধীনতার ৪৫ বছরে মধ্যমায়ের দেশের স্বীকৃতি মিললেও বেকারত্ব কমানো ও বিনিয়োগে বাড়াতে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছানো যায়নি। সম্পদের সঠিক ব্যবহার নিশ্চিতের তাগিদ বিশ্লেষকদের। নারায়ণগঞ্জ নির্বাচনে এবার নিয়ামক হতে পারেন লাখখানেক শ্রমিক। মুক্তি চান চাঁদাবাজি, হুমকি ধামকি ও হয়রানি থেকে। প্রত্যাশা, ভোটের পরও পাশে থাকবেন মেয়র। রাজশাহীতে সিএনজি স্টেশন চালু হওয়ায় দারুণ খুশি গ্যাস চালিত বিভিন্ন যানবাহনের মালিক চালকরা। চাপ সামলাতে নতুন আরও স্টেশন চালুর দাবি। এবং সার্ক কালচারাল রাজধানীর ঘোষণার পর সরগরম হয়ে উঠেছে বগুড়ার সাংস্কৃতিক অঙ্গন। চলছে দক্ষিণ এশিয়ার ৮ দেশের সমন্বয়ে উৎসবের প্রস্তুতি। দেখছিলেন শিরোনাম। আমন্ত্রণ জানাচ্ছি দেশ ও দেশের বাইরের অর্থ বাণিজ্যের নানা খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন এ সময়ের বাণিজ্যে। আর আপনাদের সঙ্গে আছি আমি কাজল আব্দুল্লাহ। স্বাধীনতার ৪৫ বছরে আন্তর্জাতিক বিশ্ব বাংলাদেশকে মধ্যম আয়ের উন্নয়নশীল দেশ এবং স্থিতিশীল অর্থনীতির দেশ হিসেবে স্বীকৃতি দিয়েছে। এ সময়ে মানব সম্পদ উন্নয়ন ও গ্রামীণ অর্থনীতির বিকাশে বৈপ্লবিক সফলতা এলেও ক্রমেই বেড়ে চলা শিক্ষিত বেকারত্ব আর বেসরকারি বিনিয়োগে নিম্নগতির টানে তুলতে পারছে না সরকার। অর্থনীতিবিদরা বলছেন, প্রাপ্তির পাল্লা ভারী হলেও সামষ্টিক অর্থনীতির উন্নয়নে এখনও পিছিয়ে বাংলাদেশ। তবে শিল্প উদ্যোক্তাদের মতে দক্ষ জনশক্তি গড়ে তোলার পাশাপাশি সম্পদের সঠিক ব্যবহার করা গেলে অনুকরণে অর্থনৈতিক উন্নয়ন লাভ করতে পারে বাংলাদেশ। জুবাইর ফয়সালের রিপোর্ট। এক অন্য বাংলাদেশ। স্বাধীনতার পর যে দেশের মোট জিডিপি ছিল মাত্র ১২,৩০৭ কোটি টাকা, ৪৫ বছরে তা এখন ১৯.৫ লাখ কোটি। মাথাপিছু বার্ষিক আয় ১,৪৬৬ মার্কিন ডলার। সে সময়ের মোট জনসংখ্যার ৭৫% দারিদ্র্যের হার নেমে এসেছে ২৫.৫-এ। বৈদেশিক মুদ্রার রিজার্ভ ছুঁয়েছে ৩২ বিলিয়ন ডলার। আর এত সব সাফল্যের স্বীকৃতি বিশ্বের ৪৪তম শক্তিশালী অর্থনীতির দেশ এখন বাংলাদেশ। এরপরও প্রযুক্তি নির্ভর বাজারমুখী শিক্ষা ব্যবস্থা, ব্যবসা বান্ধব পরিবেশ সৃষ্টির অভাবে অনেক ক্ষেত্রেই আসছে না কাঙ্ক্ষিত প্রবৃদ্ধি। কোটি কোটি মানুষ দেখবেন বেকার, রাস্তা দিয়ে হাঁটবেন, মানুষের জন্য হাঁটতে পারবেন না, অথচ আপনি ওই জায়গা থেকে 5টা লোককে পিক করেন, টাফ হয়ে যাবে। যেখানে বাজারের সাইজটা বেশি, অর্থনৈতিক কর্মকাণ্ডও সেখানে বেশি। এডুকেশনটা যেন বাজারমুখী হয়, সেইভাবে আমাদেরকে এখন রূপরেখা করে সেইভাবে বাস্তবায়ন করার ক্ষেত্রে এবং খুব ত্বরান্বিত পদক্ষেপ নিতে হবে। ৯০ দশকের আগের কৃষিভিত্তিক অর্থনীতির পরিবর্তিত রূপ শিল্প প্রধান বাংলাদেশ, যেখানে মূল নেতৃত্ব দিচ্ছে তৈরি পোশাক খাত। যদিও উদ্যোক্তাদের দাবি, সরকারি নীতির পরিবর্তন ছাড়া এখাতেও আসবে না প্রত্যাশিত সাফল্য। একই বস্তা সার বানাতে কতটুকু গ্যাস লাগে এবং এতটুকু গ্যাস দিয়ে কতটুকু গার্মেন্ট হয়, এই ক্যালকুলেশন কাউকে করতে হবে। অর্থনীতির শক্ত ভিত গড়তে গেলে ব্যক্তিখাতে বিনিয়োগ বৃদ্ধির বিকল্প দেখছেন না অর্থনীতিবিদরাও। যারা টাকাওয়ালা তারা বাংলাদেশে বিনিয়োগ না করে বাইরে টাকা পাচার করে দিচ্ছে। অসৎ আমলা, অসৎ ব্যবসায়ী, অসৎ রাজনীতিবিদ, এরাই একটা ত্রিভুজ ক্ষমতা বলয় তৈরি করে বাংলাদেশের সম্ভাবনাকে ক্ষতিগ্রস্ত করছে। এছাড়া স্থানীয় শিল্প বিকাশ, পরিবর্তিত প্রেক্ষাপটের চাহিদা অনুযায়ী শ্রমবাজার সৃষ্টির দিকেও নজর দেওয়ার পরামর্শ তাদের। স্বাধীন বাংলাদেশ মাত্র ৪৫ বছরে যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন, প্রযুক্তির সহজলভ্যতা আর শিল্পায়নের স্রোত দিয়ে রীতিমতো নজর কেড়েছে বিশ্বমোড়লদের। কিন্তু এরপরও প্রদীপের নিচের অন্ধকারের মতোই আগামীর বাংলাদেশের সত্যিকারের অর্থনৈতিক উন্নয়নকে আজও চোখ রাঙাচ্ছে ক্রমেই বেড়ে চলা অদক্ষ শ্রমশক্তি, ফলাফল নির্ভর শিক্ষা ব্যবস্থা, প্রশাসনিক দুর্নীতি আর অতিরিক্ত আমদানি নির্ভরতার মতো বিষয়গুলো। জুবাইর ফয়সাল, সময় সংবাদ, ঢাকা। শিল্প বন্দর নগরী হওয়ায় নারায়ণগঞ্জ সিটি নির্বাচনে এবার নিয়ামক হয়ে দাঁড়াতে পারেন লাখখানেক শ্রমিক ভোটার। তারা বলছেন, সবাই ভোটের আগে নানা প্রতিশ্রুতি দিলেও নির্বাচিত হওয়ার পর শ্রমিক পাড়ায় আর তাদের পা পড়ে না। তাই এবার নির্বাচনে দেখে শুনে ও বুঝে ভোট দেবেন তারা। শ্রমিক নেতারা বলছেন, ক্ষমতার রাজনীতিতে তারা সবসময় অবহেলিত থাকেন। নারায়ণগঞ্জ থেকে ফিরে আরিফিন প্রিন্সের তোলা ছবিতে মাহমুদ রাকিবের রিপোর্ট। জীবনযুদ্ধে টিকে থাকতে মানুষগুলো এভাবেই দিনের পর দিন মনকে মনোজনের বস্তা টেনে আসছেন বিনা বাক্য ব্যয়ে। কারণ দিন শেষে ঘাম ঝরানো এই পারিশ্রমিক দিয়েই মেটাতে হবে তাদের পরিবারের সবার চাহিদা। একবিংশ শতাব্দীতে তার পাশে আবার বেঁচে থাকার জন্য কাউকে নির্ভর করতে হচ্ছে এভাবে ঠেলাগাড়ির উপর। অমানবিক হলেও এ চিত্রে জানান দেয় কতটা সরগরম বন্দরনগরী নারায়ণগঞ্জের পাইকারি বাজার।
নগরবাসী সহ পুরো দেশ যখন নানা চাহিদার ডালা নিয়ে হিসেব করছে নারায়ণগঞ্জের পরবর্তী মেয়র কি হবে তা নিয়ে, তখন নগরের মূল রাস্তা দখল করে মালামাল ওঠানামা করানো খেটে খাওয়া মানুষগুলোর চাওয়া মেয়র যেন হন একটু শ্রমিক বান্ধব। সন্ধ্যা পর্যন্ত কারি পাই না 500 টাকা, যে নতুন মেয়রই হোক না কেন যেন আমাদের দামটা বাড়াই দেয়। গ্যাস, পানি, বাসা ভাড়া সব দিক দিয়েই বেশি, আমাদের কাজের মজুরি কম। 3000 টাকা সারাদিন একটা বাসা ভাড়া দিয়া খাইলে আমরা থাকতে পারছি না। গাড়ি লোডিং আনলোডিং এর পর্যাপ্ত জায়গা নাই। আর নারায়ণগঞ্জ শহর যেন মনে হয় যে একটা চাঁদার শহর। চাঁদার হয়রানি থেকে আমাদের মুক্ত হইলে আমরা সবাই খুশি। আমাদের ছেলে মেয়ে স্কুলে যেতে পারি, এই ধরনের সুযোগ সুবিধা যে করে দিবে তাকেই আমরা ভোট দেব। এদিকে শীতলক্ষ্যা নদীতে প্রতিদিন ভাগ্য বদলাতে কয়েক লাখ মানুষ খেয়া পার হলেও নৌকার মাঝিদের ভাগ্য বদলে আজ অবধি জনপ্রতিনিধিরা কোনো উদ্যোগ নেননি বলে অভিযোগ তাদের। ভোট আসতে আমাদের কাছে যায়, আমাদেরকে মূল্যায়ন করে, আমাদের কাছে জিজ্ঞেস করে তা ভোট দেওয়ার জন্য। ভোট যাওয়ার পর তা আমরা কোনো তথ্য তালাশ লয় না, খোঁজ খবর লয় না। দেশের কোনো উন্নত হয়, আমরা যেমন কাম কাজ করে খাইতে পারি, এইটাই আমরা চাই, আর কিছু চাই না। শ্রমিক নেতারা বলছেন, প্রতিশ্রুতি পালন না করে ভোটের রাজনীতিতে জনপ্রতিনিধিরা সবসময়ই গরিব শ্রমিকদের ব্যবহার করে আসছেন। যারা প্রতিনিধি হয়েছিলেন আমরা তাদের খুঁজে পাওয়া যায় না, তাদের কাছ থেকে আমরা কোনো ধরনের সহযোগিতা পাই নাই। দলীয় হুমকি দামকি এবং কালো টাকার মধ্য দিয়ে এই নির্বাচনটাকে যাতে কোনো ধরনের বিশৃঙ্খল পরিবেশ তৈরি না হয়, সাধারণ মানুষ যাতে নির্বিঘ্নে তার যে ভোট সেটা দিতে পারে। আর যাই হোক, 22 ডিসেম্বরের নির্বাচনে মেয়র ও কাউন্সিলর প্রার্থীদের নির্বাচিত হওয়ার ক্ষেত্রে খেটে খাওয়া শ্রমিকদের ব্যালট গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলেই মনে করেন নির্বাচন বিশ্লেষকরা। মাহমুদ রাকিব, সময় সংবাদ, নারায়ণগঞ্জ। এ সময় বাণিজ্য আরো থাকছে। রাজধানীর পাইকারি বাজারে বেড়েছে আদা, রসুন ও পেঁয়াজের দাম। স্থিতিশীল মশলা ও চালের বাজার। কমেছে চিনি ও মসুর ডালের দামও। হাঙ্গেরির বুদাপেস্টে অনুষ্ঠিত ওয়াটার সামিট 2016 নিয়ে আজ বিকেল 4টায় গণভবনে সংবাদ সম্মেলন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন প্রধানমন্ত্রীর প্রেস সচিব এহসানুল করিম। হাঙ্গেরিতে অনুষ্ঠিত ওয়াটার সামিটে যোগ দিয়ে 4 দিনের সরকারি সফর শেষে বুধবার রাতে দেশে ফিরেছেন তিনি। ওয়াটার সামিটের উদ্বোধনী পর্ব এবং উচ্চ পর্যায়ের প্যানেল বৈঠকে পানির সুষম বন্টন ও পানি ব্যবস্থাপনা নিয়ে ভাষণ দেন শেখ হাসিনা। এছাড়া হাঙ্গেরির সঙ্গে বাংলাদেশের 3টি সমঝোতা স্মারকও স্বাক্ষরিত হয় এ সফরে। এসব বিষয় নিয়ে সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের উত্তর দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পাইকারি বাজারে বেড়েছে আদা, রসুন, পেঁয়াজ ও খোলা সয়াবিন তেলের দাম। ব্যবসায়ীরা বলছেন, সংকটের কারণেই বেড়েছে এসব পণ্যের দাম। অন্যদিকে মশলা সহ অন্যান্য ডালের দাম স্থিতিশীল থাকার পাশাপাশি কেজিতে প্রায় 10 টাকা কমেছে সব ধরনের মসুর ডালের দাম। বাজারে সবজির আমদানি বেশি হয় ডালের চাহিদা অনেকটাই কমেছে বলে জানান সংশ্লিষ্টরা। সপ্তাহের ব্যবধানে চালের বাজার রয়েছে আগের মতোই। রাজধানীর কারওয়ান বাজারে পাইকারি বাজার ঘুরে বিস্তারিত দেখুন আমার একটি রিপোর্ট। পর্যাপ্ত সরবরাহ থাকার পরও দেশীয় আমদানি করা পেঁয়াজ, আদা ও রসুনের দাম বাড়তির দিকে কারওয়ান বাজারে। এক সপ্তাহের ব্যবধানে প্রতি কেজি দেশি পেঁয়াজের দাম প্রায় 5 টাকা বেড়ে বিক্রি হচ্ছে 30 থেকে 34 টাকা। আর ভারতীয় পেঁয়াজের দাম কেজিতে বেড়েছে 2 টাকা। কেজিতে প্রায় 10 থেকে 15 টাকা বেড়েছে সব ধরনের রসুনের দাম। কৃষকদের ন্যায্য মূল্য নিশ্চিত করতে পেঁয়াজ আমদানি কমানোর দাবি ব্যবসায়ীদের। এত ইন্ডিয়ান পেঁয়াজ যদি বাংলাদেশে আসে, দেশি পেঁয়াজের অবস্থাটা খুব খারাপ হবে। লিমিটের ভিতরে আসতে হবে, লিমিটের ভিতরে আসলে তাতে বাজার নিয়ন্ত্রণে থাকবে। গত সপ্তাহে ছিল আপনার 60 থেকে 50 টাকা, এই সপ্তাহে প্রত্যেকটা পণ্যের দাম বেশি, মানে মালের আমদানিটা কম, তার জন্য একটু বেশি। পাইকারি বাজারে নতুন আলুর দেখা না মিললেও সরবরাহ রয়েছে পুরনো আলুর। এসব আলু বিক্রি হচ্ছে 25 থেকে 26 টাকায়। ব্যবসায়ীরা জানান, মিল কর্তৃপক্ষের কারসাজিতেই দাম ওঠানামা করছে। আমদানি একটু কম, ইদানিং চাহিদা কমছে, নতুন আলু বাইরে গেছে, চাহিদা কমছে। এখন মাল কোম্পানির হাতে, কোম্পানি বাজার দাবাইতেও পারে আবার বাড়াইতেও পারে। বাজারে শীত মৌসুমের বিভিন্ন জাতের সবজির আমদানি বেশি হওয়ায় সব ধরনের ডাল বিক্রি কমেছে। সবচেয়ে বেশি কমেছে মসুর ডালের দাম। মানভেদে কেজিতে প্রায় 5 থেকে 10 টাকা কমে মসুর ডাল বিক্রি হচ্ছে 80 থেকে 120 টাকায়। কমেছে চিনি ও মশলার দামও। মসুর ডাল যেটা 140 টাকা বিক্রি হতো এখন 130 টাকা, যেটা 110 টাকা বিক্রি হতো এটা 100 টাকা। চিনি এখন 68 টাকা বিক্রি হতেছে, আগে 70 টাকা ছিল। এলাচি যেটা বাড়ছিল 50 টাকা 60 টাকা, এটা এখন মোটামুটি বিক্রি নাই বিধি আবার এটা কমে আসতেছে। বিভিন্ন তরকারি বাইরেছে না, এলেই তো দামটা কমে গেছে। বিভিন্ন পদে শাকসবজি বহুত কিছু বাইরে গেছে। শীতকালে পাম অয়েল জমে থাকায় খোলা সয়াবিন তেলের চাহিদা বেড়েছে। এতে কেজিতে প্রায় 6 টাকা বেড়ে 1 কেজি সয়াবিন বিক্রি হচ্ছে 90, সুপার সয়াবিন 80 এবং পাম অয়েল বিক্রি হচ্ছে 76 টাকায়। মেল যেটা আমরা তেল ক্রয় করি
ওটা ঠিক মতন ওরা দিতে পারছে না। এই জন্য আর কি যারা বড় বড় যারা ডিলারশিপ আছে তারাও আর কি রেটটা বাড়ায় দিতেছে। বাজারে গত সপ্তাহের দামেই প্রতি কেজি আটাশ চাল বিক্রি হচ্ছে 42 টাকা দরে। এছাড়া মানভেদে মিনিকেট 45 থেকে 48 এবং নাজিরশাইল বিক্রি হচ্ছে 45 থেকে 65 টাকায়। কাজল আব্দুল্লাহ, সময় সংবাদ, ঢাকা। রাজশাহীতে সিএনজি স্টেশন চালু হওয়ায় দারুণ খুশি গ্যাস চালিত প্রাইভেট কার, মাইক্রোবাস সহ বিভিন্ন যানবাহনের মালিক চালকরা। অবশ্য চাপ সামলাতে নতুন আরও সিএনজি স্টেশন চালুর দাবি জানিয়েছেন তারা। সিএনজি স্টেশনের সংখ্যা বাড়লে অনেক গণপরিবহনই সিএনজিতে রূপান্তরিত হবে বলে অভিমত ব্যবসায়ী নেতাদের। হাবিবুর রহমান পাপ্পুর তোলা ছবিতে বিস্তারিত জানাচ্ছেন সাইফুর রহমান রকি। একসময় সিএনজি, প্রাইভেট কার ও মাইক্রোবাস সহ অন্যান্য যানবাহন চালকদের গ্যাস আনতে যেতে হতো বগুড়া, পাবনার দাসুরিয়া ও ঈশ্বরদীতে। কিন্তু রাজশাহীতে 6 বছর আগে অনুমোদন পাওয়া একটি সিএনজি ফিলিং স্টেশনে সম্প্রতি গ্যাস সংযোগ দেয়া হয়েছে। এতে নগরীর খড়খড়ি বাইপাস এলাকায় অবস্থিত ফিলিং স্টেশনে গ্যাস নিতে যানবাহনের ভিড় লেগেই থাকছে। পেট্রোল ও ডিজেল চালিত গাড়ির পরিবহন খরচ বেশি হওয়ায় দূর দূরান্ত থেকে অনেকে গ্যাস নিতে আসছেন এখানে। সময় ও টাকা এখন দুটোই সাশ্রয়ী হওয়ায় খুশি চালকেরা। আগে আমরা ঈশ্বরদীতে গ্যাস নিতে যেতাম, ওখানে গিয়ে ওদের অনেক আমরা লাঞ্ছিত হয়েছি। ওখানকার লোকাল ছেলেপেলে আমাদের সাথে অনেক বেয়াদবি করেছে। লাইন ধরে থাকতাম, পাবনালারা মারামারি করতো, বাইরের লোককে গ্যাস দিত না, আমরা থেকে বের হয়ে আসতাম। গাড়িটা আমার কিনা ছিল 2013-তে, যে সিএনজি নাই, বন্ধ ছিল। আজ 15 দিন হলো গাড়িটা বের করেছি। এখন অবশ্য আল্লাহ দিলে চলবে। তেলের খরচা আগে বেশি হতো, এখন গ্যাস আমাদের খুব সুবিধা হয়েছে রাজশাহীতে। তবে একটি মাত্র সিএনজি ফিলিং স্টেশন দিয়ে বিপুল সংখ্যক যানবাহনে গ্যাস দিতে যেমন কিছুটা হিমশিম খেতে হচ্ছে কর্মচারীদের, তেমনি চালকদেরও দাঁড়াতে হচ্ছে দীর্ঘ লাইনে। তাই নতুন আরো সিএনজি স্টেশন চালুর দাবি তাদের। প্রেশার নাই গ্যাসের, আরো একটা পাম্প হলে আমাদের জন্য সুবিধা হবে। বর্তমানে একটু লাভবান আছে, খুশি হচ্ছে, কারণ অনেক দূর যাওয়া লাগতো, 180 কিলোমিটার আপ ডাউন করতে, এটা করা লাগছে না। বর্তমানে গ্যাসের যে অবস্থান, একটা পাম্প হলে আমাদের অল্প সময়ের মধ্যে গ্যাসটা পেতাম, লাইন ধরতে হতো না। ব্যবসায়ী নেতারা বলছেন সিএনজি স্টেশন বাড়লে অনেক গণপরিবহনই সিএনজিতে রূপান্তরিত হবে। একটার ভরসায় অনেকে সিএনজিতে রূপান্তর করতে পারছে না, আরো কয়েকটা হলে তখন হয়তো সবাই সিএনজি তে রূপান্তরিত করবে। প্রতিদিন রাত 9টা থেকে বিকেল 5টা পর্যন্ত খোলা থাকা এই সিএনজি ফিলিং স্টেশনে গ্যাস নিচ্ছে প্রায় 500-রও বেশি গাড়ি। বর্তমানে রাজশাহীতে গ্যাস চালিত সিএনজি, মাইক্রো ও প্রাইভেট কার রয়েছে প্রায় 3000। সাইফুর রহমান রকি, সময় সংবাদ, রাজশাহী। গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন জানিয়েছেন, ঢাকায় 1 লাখ অ্যাপার্টমেন্ট নির্মাণ করবে সরকার, যেখানে 25 বছরের জন্য মাত্র 8.5% সুদে ব্যাংক ঋণ নিয়ে ফ্ল্যাট কিনতে পারবেন সাধারণ মানুষ। গতকাল রাজধানী বসুন্ধরা ইন্টারন্যাশনাল কনভেনশন সিটিতে হোম ফেস্ট ঢাকা 2016 উদ্বোধনী অনুষ্ঠানে এই কথা জানান তিনি। ঢাকার বুকে আমরা প্রায় 1 লক্ষ অ্যাপার্টমেন্ট করব এবং আমরা একটা চুক্তি করছি উইথ স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক। স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক 8.5% ইন্টারেস্টে ফর 25 ইয়ার্স, মানে 25 বছরে আপনি পাবেন। উত্তরাতে যে অ্যাপার্টমেন্ট আপনি পাবলিক থেকে পাবেন 6,000 টাকা, 6,500 টাকা, আর যদি রাজুক থেকে খরিদ করেন তাহলে পাবেন মাত্র 4,500 টাকা। উৎপাদক থেকে ভোক্তা পর্যায়ে পৌঁছানো পর্যন্ত মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য কমানো গেলে শাকসবজির মতো নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম অনেক কমে যাবে বলে মন্তব্য করেছেন এবিসিসির সভাপতি আব্দুল মাতলুব আহমদ। গতকাল রাজধানীর বনানীতে ফ্রেশ মার্ট আয়োজিত দুদিনব্যাপী সাপ্তাহিক কৃষক বাজারের উদ্বোধনী অনুষ্ঠানে কথা বলেন তিনি। মাতলুব আহমদ বলেন, মধ্যস্বত্বভোগীদের কারণে ভোক্তাকে যেমন অতিরিক্ত অর্থ ব্যয় করতে হয়, তেমনি পণ্যের ন্যায্য মূল্য থেকে বঞ্চিত হন কৃষকরা। এজন্য শাকসবজি বিপণনের সাথে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে কৃষকের কাছ থেকে সরাসরি পণ্য কিনতে গ্রাম এলাকায় ক্রয় কেন্দ্র স্থাপনের আহ্বান জানান এবিসিসির সভাপতি। মধ্যস্বত্বভোগীরা গ্রামের কৃষকের কাছ থেকে কম দামে সবজি কিনে শহরে বেশি দামে বিক্রি করেন। এতে কৃষক ও ভোক্তা উভয়ই আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হন। শাকসবজি বিপণনের সাথে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলো গ্রাম পর্যায়ে ক্রয় কেন্দ্র স্থাপন করে কৃষকের কাছ থেকে সরাসরি পণ্য সংগ্রহ করলে মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য কমে যাবে। এতে কৃষক লাভবান হবেন, যা গ্রামীণ অর্থনীতিকে শক্তিশালী করবে। And so that the villagers get a higher price.
বনানী চেয়ারম্যান বাড়ি মাঠে চলছে কৃষক মেলা। এই মুহূর্তে সেখানে রয়েছেন সহকর্মী তানিন মেহেদি। আমরা সরাসরি চলে যাচ্ছি তার কাছে। তানিন। কাজল, গতকাল শুরু হওয়া এই মেলার আজকে সমাপনী দিন এবং 2 দিন ব্যাপী বনানী চেয়ারম্যান বাড়ির যে মাঠ রয়েছে সেই মাঠটিতে আসলে ফুড এক্সপোর আয়োজন করা হয়েছে। ফুড এক্সপো শিরোনাম হলেও এই মেলাটিতে আমরা দেখেছি যে দেশের বিভিন্ন প্রান্তের যেসব কৃষকরা রয়েছেন তারা সবজি উৎপাদন করে থাকেন, তারা সরাসরি কিন্তু এই মেলাতে তারা তাদের সবজিগুলো নিয়ে এসছেন এবং আমরা এখানকার যে স্টলগুলোতে যারা কৃষক রয়েছেন বিক্রেতা তাদের সঙ্গে আমরা কথা বলেছি। তারা আমাদেরকে যেটি জানিয়েছেন যে এখানে তারা যেসব পণ্য উৎপাদন করছে সেসব পণ্য জৈব সারের সহযোগিতায় রাসায়নিক যে কোনো ধরনের কেমিক্যাল মুক্ত যে পণ্য রয়েছে সেসব পণ্য তারা এখানে নিয়ে এসছেন। এবং গতকালকে যেহেতু শুরু হয়েছিল এবং আজকে সমাপনের দিন এবং আমরা যেমনটি দেখেছি যে মাঠ জুড়েই কিন্তু স্টলগুলো সাজানো রয়েছে যেসব দেশের বিভিন্ন প্রান্তের যে উৎপাদনকারী প্রতিষ্ঠান বা কৃষক যারা রয়েছেন তারা সরাসরি কিন্তু এখানে তাদের উৎপাদিত পণ্য এখানে নিয়ে এসছেন। এবং আমরা একটু ক্রেতাদের সঙ্গে কথা বলেছিলাম, তবে তারা বলছেন যে বাইরে যে ঢাকার রাজধানীর বিভিন্ন বাজারে কাঁচা বাজারে যে দামে পণ্য কিনতে হয় তার থেকে কিছু কিছু পণ্য কম দামে পাওয়া যাচ্ছে। অর্থাৎ শীতকালীন যেসব পণ্যের বাজার রয়েছে, সেই শীতকালীন যেসব সবজি রয়েছে বাজারে উঠে সেই সব সবজি কিন্তু এই মেলাতে নিয়ে আসা হয়েছে। যদিও বাইরের যে সবজির বাজার রয়েছে সেই বাজারের থেকে এই বাজারে কিছুটা দামের তারতম্য রয়েছে, এমনটি আমাদের সে বলেছেন যারা এখানকার ক্রেতা রয়েছেন তারা। আরেকটি সবচেয়ে ইতিবাচক যে দিক যারা আয়োজক রয়েছেন বা বিক্রেতা যারা রয়েছেন তারা যেমনটি বলছেন যে শতভাগ অর্গানিক পদ্ধতিতে আসলে চাষ করে এখানে তাদের এই পণ্যগুলো নিয়ে আসা হয়েছে এবং যে কারণে তারা বলছেন যে রাসায়নিক মুক্ত হওয়াতে এটি যারা ক্রেতা রয়েছেন এবং যারা এই পণ্যগুলো যারা নেবেন কিনবেন তাদের জন্য আসলে সুবিধাজনক হবে তাদের কেনার ক্ষেত্রে। আসলে যদিও বিশাল অংশ জুড়ে আয়োজন করা হয়েছে এই মেলার, তবু আমরা একটু কথা বলবো এখানকার যারা বিক্রেতা রয়েছেন তাদের সঙ্গে। আপনারা তো গতকাল থেকে মেলা শুরু হয়েছে, তো কেমন সাড়া পাচ্ছেন ক্রেতাদের কাছ থেকে একটু কথা বলবেন আপনাদের? মোটামুটি ভালো। আজকে কালকের মানে বেচা কেনাটা ভালো ছিল, যা আজকে মনে করলাম যে শনিবার সেই হিসেবে বন্ধ দিনে বেচা কেনা ভালো হওয়ার কথা ছিল, তা এখন পর্যন্ত ততটা হয়নি, তা মনে হয় হবে, আশা করা যাক। আপনাদের এই যে কৃষি পণ্য, এই পণ্যের বিশেষত্ব কি? আপনারা কোত্থেকে এসেছেন একটু বলবেন? আমরা জেনেদা থেকে আসছি, আর এটা হলো বিষমুক্ত কৃষি পণ্য এবং প্রভা এগ্রো সার্ভিস নিজস্ব প্রোডাক্ট। এটা আমরা নিজেরাই তৈরি করি এবং কৃষকের মাধ্যমে দিয়ে। দামের বিষয়টা যদি একটু বলতেন, আপনারা কি কি ধরনের পণ্য এনেছেন এবং দামগুলো কিরকম? আমরা ফুলকপি নিয়ে আসছি। ফুলকপি আমরা 30 টাকা পিস, 25 টাকা পিস বেচতেছি। আমরা পাতাকপি বেচতেছি 30 টাকা পিস। লাউ বেচতেছি 30-35 লাউ। আর হলো আমাদের মরিচ বিক্রি হচ্ছে কত 40 টাকা, 50-40। আর লেবু আমরা হলো 20 টাকা হালি বেচতেছি। তার মানে কি বাইরে যে ঢাকার যে কাঁচা বাজারগুলো রয়েছে সেই বাজারের তুলনায় এখানে আসলে ক্রেতাদের কি কোনো সুবিধা আছে কিনা? তারা কি সুবিধা পাবে? বাইরের বাজারের থেকে দাম এখানে কম এবং এটা বিষমুক্ত প্রোডাক্টস পাচ্ছে, এটাই হলো সুবিধা হলো কৃষক। আপনাকে ধন্যবাদ। কাজল, কথা বলছিলাম এখানে চুয়াডাঙ্গা থেকে আসা, দুঃখিত ঝিনাইদহ থেকে আসা একজন কৃষকের সঙ্গে যারা এখানে অর্গানিক পদ্ধতিতে তাদের ফসল চাষাবাদ করেন, তারা আমাদেরকে যেমনটি বলছিলেন এবং তারা যেটি বলছেন যে বাইরের যে ঢাকার যে কাঁচা বাজারগুলো রয়েছে সেই কাঁচা বাজারের তুলনায় তারা কিন্তু বেশ কিছুটা কম দামে এখানে তাদের পণ্য তারা বিক্রি করছেন ক্রেতাদের কাছে। যদিও আমরা দু একজন আরো বিক্রেতাদের সঙ্গে আগেও কথা বলেছিলাম, তারা যেটি বলেছেন যে যেহেতু বনানী একটি আবাসিক এলাকার মধ্যে এই বড় মাঠ জুড়ে মেলাটি হলেও ক্রেতাদের সংখ্যা, ক্রেতাদের উপস্থিতি বেশ কিছুটা কম, এমনটি তারা বলছেন। আমরা একটু কথা বলার চেষ্টা করবো এখানকার একজন বিক্রেতাদের সঙ্গে। আপনাদের বেচা বিক্রি কেমন হচ্ছে একটু বলবেন? বেচা বিক্রি খুব ভালো হচ্ছে, যদিও ক্রেতা কম তারপরেও ভালো বেচা কিনা। গতকাল বেচা কেনা করছি আমরা ভালো, আজকেও যা আসতেছে প্রত্যেকেই যারা আসতেছে কিছু না কিছু কিনে নিয়ে যাচ্ছে, এটা একটা খুব ভালো দিক। আমরা আগামী বৃহস্পতিবার এবং শুক্র শনিবারে আমাদের আরো 2 দিন মেলা আছে, সেটা হলো উত্তরায়। আপনাদের এখানে দেখছি যে শীতকালীন কিছু সবজি রয়েছে, শিম রয়েছে আর বাঁধাকপি, দাম কিরকম একটু বলবেন? দাম আমরা কৃষকের কাছ থেকে যা কিনে নিয়ে আসি 1-2 টাকা লাভ করে দিয়ে দিই। আমাদের তো পরিবহন খরচ দিতে হয় না, এই মেলা কর্তৃপক্ষ আমাদের এই খরচটা দিয়ে দিয়েছে, যার পরিপ্রেক্ষিতে আমরা কৃষকের কাছ থেকে নিয়ে আসেই ওই সীমিত লাভের দামটা দিয়ে দিতে পারছি।
আপনাকে ধন্যবাদ। এখানে যারা কিনতে এসেছেন, যারা ক্রেতা রয়েছেন, একটু সামনে আসেন, আমি আপনাদের সঙ্গে কথা বলছি। আপনি কি কি পণ্য কিনলেন, কি রকম দামে? আমি সিম কিনলাম, আপনার টমেটো কিনলাম, ফুলকপি পাতাকপি কিনলাম। মোটামুটি যতটুকু জানি যে ফরমালিন মুক্ত খাবার, ফ্রেশ খাবার, সেই জন্য কিনছি। দামের দিকে লক্ষ্য করি নাই। মোটামুটি দামটা মিডিয়াম, বেশিও না কমও না, এবং লাউয়ের দামটা একটু বেশি মনে হইতেছে। আচ্ছা, আপনি তো কাঁচা বাজার থেকে বাজার করেন রাজধানীর, তো এইখানের বাজারে দামের পার্থক্যটা কিরকম? পার্থক্যটা সামান্য, বেশি না। এই হয়তো 100-এর মধ্যে 20%, 80%, 100% এরকম হয়। কিন্তু এখানে ফরমালিন মুক্ত মানে শিওর হইতেছি এবং ভালো ফ্রেশ মনে করে এখান থেকে কেনাকাটা করতেছি। আপনাকে ধন্যবাদ। কাজল, আমরা আসলে কথা বললাম ক্রেতা বিক্রেতা উভয়ের সঙ্গে। তারা যেটি বলছেন যে আসলে একটি ইতিবাচক বিষয় যে ফরমালিন মুক্ত যে পণ্য রয়েছে এবং রাসায়নিক মুক্ত, সেই রাসায়নিক এবং ফরমালিন মুক্ত পণ্য হয়, অর্গানিক পদ্ধতিতে যে চাষ করা হয়, সেই সব কৃষি পণ্য হওয়াতে বিক্রেতা এবং ক্রেতা উভয়ের জন্য আসলে এটা ইতিবাচক একটি দিক। এবং এখানকার যে স্টল রয়েছে, সবগুলো স্টলের যারা আয়োজন করেছেন, যারা বিক্রেতা রয়েছেন, কৃষক রয়েছেন, তারা এমনটি দাবি করছেন আমাদের কাছে। তো কাজল, আজকে সন্ধ্যা পর্যন্ত এই মেলা চলবে। তো কাজল, এখনকার মতো এই ছিল আমার কাছে থাকা এখানকার সব শেষ খবর। কাজল, বনানী চেয়ারম্যান বাড়ি মাঠে চলছে কৃষক মেলা, সেখান থেকে জানাচ্ছিলেন সহকর্মী তানিন মেহেদি। এতক্ষণ ছিলাম সেখানে। নিম্নমুখী প্রবণতার মধ্যে দিয়ে গেল সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জ এর কার্যক্রম শুরু হলেও শেষের দিকে বাড়ে লেনদেনের পরিমাণ। আর সপ্তাহ শেষে সূচকের পয়েন্ট ছিল ঊর্ধ্বমুখী। প্রথম কার্যদিবসের চেয়ে শেষ কার্যদিবসে লেনদেন বাড়ে প্রায় 193 কোটি টাকা। ঢাকা স্টক এক্সচেঞ্জ ডিএসির প্রথম কার্যদিবস রোববার লেনদেন হয় 610 কোটি 30 লাখ টাকা, যা এর আগের সপ্তাহের শেষ কার্যদিবসের চেয়ে 48 কোটি 12 লাখ টাকা কম। এদিন লেনদেনের পরিমাণ ছিল সপ্তাহের সর্বনিম্ন। সূচক ছিল 4786 পয়েন্টে। দ্বিতীয় কার্যদিবস সোমবার লেনদেন বেড়ে দাঁড়ায় 700 কোটির ঘরে। প্রথম কার্যদিবসের চেয়ে 137 কোটি 78 লাখ টাকা বেড়ে এদিন লেনদেন হয় 748 কোটি 8 লাখ টাকা। সূচক ছিল 4797 পয়েন্টে। ঊর্ধ্বমুখী প্রবণতায় তৃতীয় কার্যদিবস মঙ্গলবার লেনদেনের পরিমাণ ছিল 808 কোটি 6 লাখ টাকা। সূচক ছিল 4793 পয়েন্টে। চতুর্থ কার্যদিবসে লেনদেন নেমে আসে 600 কোটির ঘরে। লেনদেন হয় 630 কোটি 58 লাখ টাকা। এদিন সূচক ছিল 4801 পয়েন্টে। শেষ কার্যদিবস বৃহস্পতিবার ঊর্ধ্বমুখী প্রবণতায় লেনদেন বেড়ে দাঁড়ায় 800 কোটির ঘরে। লেনদেন হয় 803 কোটি 45 লাখ টাকা। এদিন সপ্তাহের সর্বোচ্চ অবস্থানে থাকা সূচক ছিল 4823 পয়েন্টে। গেল সপ্তাহে ডিএসসিতে লেনদেন হওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে দাম বেড়েছে 187টির, কমেছে 107টির এবং অপরিবর্তিত ছিল 34টি প্রতিষ্ঠানের শেয়ার ও মিউচুয়াল ফান্ডের দাম। গেল সপ্তাহে দাম বাড়ার শীর্ষ প্রতিষ্ঠানগুলোর মধ্যে ছিল ন্যাশনাল টিউবস লিমিটেড, ফরচুন শুজ লিমিটেড, বাংলাদেশ জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড, রিজেন্ট টেক্সটাইল মিলস লিমিটেড এবং হক্কানি পাল্প অ্যান্ড পেপার লিমিটেড। অন্যদিকে দাম কমা প্রতিষ্ঠানের মধ্যে রয়েছে ইমিরাল্ড ওয়েল ইন্ডাস্ট্রিজ লিমিটেড, কোহিনুর কেমিক্যালস কোম্পানি বাংলাদেশ লিমিটেড, সি&এ টেক্সটাইল লিমিটেড, ফ্যামিলি টেক্স বিডি লিমিটেড, জেনারেশন নেক্সট ফ্যাশন লিমিটেড। মামুন আব্দুল্লাহ, সময় সংবাদ, ঢাকা। রাজধানীর কাকরাইলে ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স মিলনায়তনে চলছে 3 দিনের পুঁজিবাজার মেলা। এই মুহূর্তে সেখানে রয়েছেন সহকর্মী ইমতিয়াজ আহমেদ। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। ইমতিয়াজ, পুঁজিবাজারে ব্র্যান্ডিং এবং পুঁজিবাজারে বিনিয়োগকারীদের মধ্যে সচেতনতা সৃষ্টির জন্যই কিন্তু দ্বিতীয়বারের মতো আয়োজন করা হয়েছে ক্যাপিটাল মার্কেট এক্সপো 2016। এখানে আসলে যারা অংশগ্রহণ করছে শুধুমাত্র বিনিয়োগকারীরা যেখানে এসেছেন তা কিন্তু না, এখানে পুঁজিবাজার সংশ্লিষ্ট বিভিন্ন প্রতিষ্ঠান যারা আসলে বিনিয়োগকারীদের বিভিন্ন ধরনের সহযোগিতা দিয়ে থাকেন তারা এখানে এসেছেন। এবছর মূলত দ্বিতীয়বারের মতো আয়োজন করা হয়েছে এই এক্সপোটি। এই এক্সপোতে আসলে বাংলাদেশের অর্থসূচক এই এক্সপোর আয়োজন করা হয়েছে। সেখান থেকে আমরা একটু জানার চেষ্টা করব। আমাদের সঙ্গে রয়েছেন এই মুহূর্তে অর্থসূচকের জয়েন্ট নিউজ এডিটর তপুর আয়হান। তার কাছ থেকে জানার চেষ্টা করব দ্বিতীয়বারের মতো যেহেতু আয়োজন করা হয়েছে কেমন সাড়া পাচ্ছেন, শুধুমাত্র বিনিয়োগকারীরা কি এখানে আসছে নাকি যারা নতুন বিনিয়োগকারী তারাও এখানে আসছেন? ধন্যবাদ। আমরা এবছর যেটা এটা দ্বিতীয়বারের মতো আমাদের এই আয়োজনে আপনি বলতে পারেন যে আমরা অভূতপূর্ব সারাই। গতকাল পর্যন্ত যেটা ছিল আজকে এখন এই বেলা বাড়ছে, যত আস্তে আস্তে লোকজন বেশি আসছে। তো যে উদ্দেশ্য নিয়ে মূলত আমাদের আয়োজন, বিনিয়োগকারী এবং বিভিন্ন প্রতিষ্ঠানের সাথে পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি, ব্রোকারেজ হাউস, আপনি জেনে আনন্দিত হবেন যে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ,
সিডিবিএল যেটা সেন্ট্রাল ডিপোজিটরি বাংলাদেশ, এদের মতো প্রতিষ্ঠান এবার আমাদের মেলায় অংশগ্রহণ করেছে। আইসিবির মতো প্রতিষ্ঠান, ইনভেস্টমেন্ট কর্পোরেশনের মতো প্রতিষ্ঠান আমাদের মেলায় অংশগ্রহণ করেছে। সেটা আমাদের মেলার এবারকার গুরুত্বকে আরো বাড়িয়ে দিয়েছে এবং যে উদ্দেশ্য নিয়ে মূলত আমাদের মেলার আয়োজন, যে এই কোম্পানিগুলোর সাথে, প্রতিষ্ঠানগুলোর সাথে সাধারণ বিনিয়োগকারীদের যোগসূত্র করে দেওয়া, সাধারণ বিনিয়োগকারীদের মধ্যে সচেতনতা বাড়ানো। যে একটা প্রবণতা আছে দেখবেন আমাদের দেশের পুঁজিবাজারে, যে আমাদের বিনিয়োগকারীরা তুলনামূলক কম সচেতন, তারা অনেকেই সচেতনতা সৃষ্টি করার জন্য আয়োজন করা হয়েছে। আপনাকে অসংখ্য ধন্যবাদ কাজল। যেমনটা তিনি বলছিলেন, আসলে পুঁজিবাজারে যারা সংশ্লিষ্ট রয়েছেন তাদের মধ্যে সচেতনতা সৃষ্টি এবং যারা পুঁজিবাজারে বিভিন্ন ধরনের সেবা দিয়ে থাকে তাদের মধ্যে একটি মেলবন্ধন সৃষ্টি করাই কিন্তু এই ক্যাপিটাল মার্কেট এক্সপোর মূল উদ্দেশ্য। আজকের তৃতীয় দিন এবং সর্বশেষ দিন সকাল 10টা থেকে রাত 8টা পর্যন্ত এই মেলা চলবে এবং তারা প্রত্যাশা করছেন এই মেলাটি গত বছরের মধ্যে একটি সফল মেলার আয়োজন হবে। তো মোটামুটি কাজল আব্দুল্লাহ, এখন পর্যন্ত এই ছিল আমার কাছে সর্বশেষ। রাজধানী কাকরাইলে পুঁজিবাজারের মেলা থেকে জানাচ্ছেন সহকর্মী ইমতিয়াজ আহমেদ। বগুড়ার মহাস্থান এক সময়ের পুনর্বর্ধন নগরী, দক্ষিণ এশিয়ার প্রাচীনতম সভ্যতার নিদর্শনী অঞ্চল। প্রাচীন এই নগরীকে সার্ক কালচারাল রাজধানী ঘোষণা করা হয়েছে 1 বছরের জন্য। এই ঘোষণার পরপরই সরগরম হয়ে উঠেছে এখানকার সাংস্কৃতিক অঙ্গন। অডিটোরিয়ামগুলোতে প্রতিদিনই চলছে নাচ, গান ও নাটকের মহড়া এবং সাহিত্য আড্ডা। জেলা প্রশাসক জানালেন, দক্ষিণ এশিয়ার 8টি দেশের সমন্বয়ে এই উৎসবের জন্য প্রস্তুত হচ্ছে বগুড়া। রিপোর্ট করছেন মাজিদুর রহমান, ছবি তুলেছেন রবিউল ইসলাম। আগামী বছরের জানুয়ারিতে বগুড়ায় আনুষ্ঠানিকভাবে শুরু হবে সার্কের 8টি দেশ নিয়ে বছরব্যাপী সাংস্কৃতিক উৎসব। এই উৎসবকে ঘিরে জেলার সাংস্কৃতিক সংগঠনগুলো এখন ব্যস্ত সময় পার করছেন নিজ নিজ উপস্থাপনা নিয়ে। তাদের আশা, উৎসবে দেশের সাংস্কৃতিক দিকগুলো চমৎকারভাবে অনুষ্ঠানের মাধ্যমে তুলে ধরতে পারবেন। যে মুহূর্তে জেনেছি সেই মুহূর্ত থেকে আমাদের আনন্দ আর ধরে রাখতে পারছি না। প্রত্যেকটা সংগঠনে এখানে আমরা অংশগ্রহণ করার জন্য একটা চিন্তা ভাবনা করছি, যাতে আমাদের সাংস্কৃতিক পরিমণ্ডলটা সারা বিশ্বে পরিচিত হয়। উৎসবের মাধ্যমে আঞ্চলিক দেশগুলোর মধ্যে ভাবের আদান প্রদান সহ বাড়বে সৌহার্দ্য, এমন প্রত্যাশা নিয়ে সব সংগঠন সমন্বিতভাবে কাজ করছে। আমরা শুধু নাচ না, অন্যান্য বিষয়গুলোর উপরও অনেক ভালোভাবে প্রস্তুতি নিচ্ছি। আমরা সার্কভুক্ত দেশগুলোকে যাতে নতুনত্ব দেখাতে পারি সেই জন্য আমরা সুন্দরভাবে প্রস্তুতি নিচ্ছি। 5-6টি নাটক হাতে নিয়েছি, এগুলো মহড়া চলছে। আমাদের 2-3টি নাটক অলরেডি মঞ্চে আছে। আমরা প্রচন্ড আনন্দিত, আর এই জন্য আমরা মন প্রাণ দিয়ে নাচ করে যাচ্ছি। সার্ক কালচারাল রাজধানী ঘোষণা পরপরই সব ধরনের প্রস্তুতি নেওয়া হচ্ছে বলে জানালেন জেলা প্রশাসক। আমরা আশা রাখছি যে বিশ্ব পরিমণ্ডলে এটা আরো বিকশিত হবে, প্রকাশিত হবে এবং দেশ বিদেশে বগুড়ার সুনাম আমরা আরো ছড়িয়ে দিতে সক্ষম হব। 2016 সালে আফগানিস্তানের পর গত 24 নভেম্বর 2017 সালের জন্য বগুড়াকে কালচারাল রাজধানী ঘোষণা করা হয়। 21 জানুয়ারি থেকে এর কার্যক্রম শুরু হবে। মাজিদুর রহমান, সময় সংবাদ, বগুড়া। প্রকৃতিতে শীত পড়তে শুরু করেছে। শহরের তুলনায় গ্রামাঞ্চলে অবশ্যের মাত্রা বেশি। গ্রামে গেলে দেখা মিলছে ঘাসের ডগায় জমা শিশির কণা, খেজুর গাছে রসের হাড়ি, পিঠাপুলি আর পার্বণের ধুম। বাংলাদেশের সংস্কৃতির সাথেই যেন শীতের আলাদা এক সখ্য রয়েছে। আর গত 2-3 বছরের তুলনায় এবার শীত বেশি পড়বে এমন কথা জানিয়েছে আবহাওয়া অফিস। তরিকুল ইসলাম সৌরভের রিপোর্ট। দিগন্ত জুড়ে ধূসর কুয়াশা, ঘাসে ঘাসে শিশিরের শব্দ, এর মাঝে আলস্য ভরে রক্তিম সূর্যের আগমন। ঠান্ডা ঝিরঝির হাওয়া, সোনাঝরা মিষ্টি রোদ, এই তো শীতের সকাল। শীতের হাওয়ায় লাগলো নাচন আমলকির ডালে ডালে। শীতের মাঠে কিষাণ অবশ্য এসেছেন রাত পোহানোর আগেই। ধানের গন্ধ মৌ মৌ করছে প্রান্তরের বাতাসে। শূন্য করে ভরে দেওয়া যাহার খেলা তারি লাগে। প্রকৃতিতে উত্তফিন স্নিগ্ধতা, পাখিদের ওড়াউড়ি। এভাবেই প্রকৃতি তার নিজস্ব ভাষায় তার আগমনের বার্তা পৌঁছে দিচ্ছে মানুষের কাছে। গোটা শীত জুড়েই মাঠের পর মাঠে দেখা যাবে রবি শস্যের সমারোহ। এর মাঝেই হরেক রকমের শাকসবজিতে ভরে উঠেছে গ্রাম বাংলা। যাপিত জীবনের সঙ্গে স্বপ্ন আর বাস্তবতার সঙ্গে বাংলার ষড়ঋতুগুলো ওতপ্রোতভাবে জড়িয়ে রয়েছে। এক এক ঋতুর এক এক রূপ, বৈচিত্র্য, জল হাওয়ায় নানাবিত্ত বৈভব। এর মাঝে শীত শুধু উত্তর গোলার্ধের বর্ণহীন নিষ্পত্র মৃত্যুশীতল ঋতু নয়, উৎসব, আনন্দ আর বাঙালির লোকসংস্কৃতি নিয়ে একান্ত আপন ঋতু। অগ্রহায়ণের প্রথম দিন নবান্ন উৎসবের শুরু হলেও কৃষকের ঘরে ঘরে আনন্দ চলে পুরো শীত জুড়ে। এ সময়টিতে কৃষকের সাথে সমান ব্যস্ত থাকেন কৃষানীরাও।
নগর ঢাকায় শীত একটু দেরিতে আসে। গ্রামীণ শীতের মতো তার আলাদা রূপ বৈচিত্র্য না থাকলেও শহরের মানুষের কাছে শীত কাঙ্ক্ষিত ঋতু। জলবায়ুর পরিবর্তনের কারণে পৃথিবীর আবহাওয়ার যেন তাল কেটে গেছে। তাল ভাঙা এই পরিবেশ আমাদের চিরচেনা ঋতুদের মেজাজ মর্জিকেই যেন ধীরে ধীরে পাল্টে দিচ্ছে। তবে এবার শীতের পারদ বিগত বেশ কয়েক বছরের তুলনায় নিচে থাকবে বলে পূর্বাভাস দিচ্ছে আবহাওয়া অফিস। মনে হচ্ছে যে এবার শীতটা মোটামুটি স্বাভাবিক শীতের মতোই পড়বে। আমি এখানে স্বাভাবিক বলতে চাচ্ছি যে গত 2-3 বছরে যেরকম ছিল তার চেয়ে হয়তো কিছুটা শীত এবার ভালো থাকবে। দুয়ারে আসিছে শীত, বড়ি লও তারে। নানা আচার উদযাপন আর বিড়ম্বনা নিয়ে হাজির হলো শীত ঋতু। কোকিলের কুহু কুহু ডাক শোনার আগ পর্যন্ত চলবে শীতের এই পথ চলা। তরিকুল ইসলাম সৌরভ, সময় সংবাদ, ঢাকা। ইন্টেরিয়র ডিজাইনার ও তাদের উৎপাদিত সামগ্রীর ব্র্যান্ডদের একটি প্ল্যাটফর্মে রাখার লক্ষ্যে দ্বিতীয়বারের মতো উইন্ডমিল আয়োজন করেছে হোমফেস্ট ঢাকা 2016। গতকাল রাজধানীর বসুন্ধরা আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে মেলার উদ্বোধন করেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী মোশাররফ হোসেন। এ সময় আরও উপস্থিত ছিলেন শিল্প মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোশাররফ হোসেন ভূঁইয়া, উইন্ডমিল লিমিটেডের চেয়ারম্যান রশিদ খান, ব্যবস্থাপনা পরিচালক সাব্বির রহমান। 2 দিনব্যাপী ভিন্ন ধর্মী মেলা চলবে সকাল 10টা থেকে রাত 8টা পর্যন্ত। 25তম আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস উপলক্ষে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য রাখছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সরাসরি চলে যাচ্ছে সেখানে।